লকডাউনের দ্বিতীয় দিনও ঢিলে ঢালা, অপ্রয়োজনে বাইরে মানুষ, সড়কে যানবাহনের চাপ। বেরিয়ে আসছে হেফাজত নেতা মামুনুলের পরকীয়ার খবর, আছে সমকামিতা সহ নানা অপকীর্তির অভিযোগ। ভারতে বিধানসভা নির্বাচনে 5 রাজ্যে ভোট, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে মমতার প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। লকডাউনের দ্বিতীয় দিনও ঢিলে ঢালা, রাজধানীর প্রধান প্রধান সড়ক যানবাহনে পরিপূর্ণ। প্রয়োজন ছাড়া আড্ডা দিতেও বের হচ্ছেন সাধারণ মানুষ। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার ন্যূনতম চিহ্ন। শপিং মল খোলা রাখার দাবিতে বিক্ষোভের ঘটনাও আছে। আবার ফুটপাতে দোকান খুলে বসেছেন অনেকে। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে দ্বিতীয় দিনের মতো। অথচ রাজধানী ঢাকার প্রতিটি সড়কে যানবাহনের চাপ। স্বাভাবিক সময়ের মতো জ্যাম লেগে আছে প্রায় প্রতিটি সড়কেই। সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পার্কে বসে চলছে আড্ডা। লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে র্যাব। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করে তারা। আমরা আসতে শুরু করেছি এবং আমরা যদি দেখি যে না, মানুষ আরও হুইমসিক্যালি করছে, তখন কিন্তু আইন আরও কঠিনভাবে প্রয়োগ করা হবে। এদিকে মার্কেট খোলা রাখার দাবিতে নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা। কঠোর স্বাস্থ্যবিধির নজরদারিতে মার্কেট খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। গত লকডাউনে আমাদের যেই ক্ষতি হয়েছে, যেটা ভাষা প্রকাশ করার মতন, আর এবারও যদি আমরা সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি, তাহলে আল্লাহ জানে যে আমাদের কপালে কি আছে। রাজধানীর অনেক জায়গায় ফুটপাতে দোকান খুলে বসেছে হকাররা। করোনায় মৃত্যু হলেও না খেয়ে মরতে চান না তারা। এই করোনা করে এরকম ঢুকে মরা চাইতে আমরা কাজ করে খাই, তারপর যদি আল্লাহ তাআলা করোনা দেয় তো মরলাম, কিছু করার নাই। গত বছর কত টাকা রেনা কিস্তি দিতে পারি না, এই যে বন্ধ রাখছি দোকান বন্ধ রাখলে আমি কিস্তি দিব কিভাবে? বউ বাচ্চা পোলা, আমার মা বাবা আছে, খাওয়াবো কিভাবে? করোনা তো আসলে দেশে করোনা বলতে কিছুই নাই, আমরা সংগ্রাম করতে হবে। লকডাউনের প্রথম দিন আর দ্বিতীয় দিনের মাঠের চিত্র প্রায় একই। আর এই অবস্থা চলতে থাকলে কোনোভাবেই কি মিলবে সুফল? মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সিলেট থেকে লকডাউনের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ওয়েস খুসরো। গত 24 ঘন্টায় করোনার যে ফলাফল এসেছে, সেখানে দেখা গেছে 100 জন রোগী সিলেটে নতুন করে করোনার আক্রান্ত হয়েছে। সুতরাং কোনোভাবেই সিলেটের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত নয়। এই অবস্থায় এই সরকার ঘোষিত যে লকডাউন এবং বিধিনিষেধ, সেটিকে স্বাগত জানিয়েছেন সিলেটের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের রাস্তাঘাটে ব্যক্তিগত যানবাহন এবং ভাড়ায় চালিত কিছু সিএনজি যানবাহন চলাচল করছে। এর বাইরে গণপরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। দর্শক, সিলেটে মার্কেট বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীরা এই লকডাউনকে স্বাগত জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সরকার ঘোষিত 7 দিনের লকডাউন, সেই লকডাউনকে তারা যথাযথভাবে পালন করবেন এবং যেসব যানবাহন সিলেট নগরীতে চলাচল করছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে। সিলেটের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সিলেট নগরীতে ঢোকার যে 6টি প্রবেশ মুখ রয়েছে, সেই 6টি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে এবং সিলেটকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। লকডাউন কঠোরভাবে কার্যকর করা না গেলে করোনায় মৃত্যু ও সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশে রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ। উৎসমুখ বন্ধ করতে না পারলে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা, আইসোলেশন নিশ্চিত সহ ব্যক্তি ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। কিন্তু কতটা মানা হচ্ছে লকডাউন? চিরচেনা রাজধানীতে নেই আগের সেই ব্যস্ততা। তবে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ রিকশা চলছে। থেমে নেই অহেতুক ঘোরাফেরা। লকডাউন বিরোধী সভা সমাবেশও হয়েছে।
কাঁচা বাজার থেকে শুরু করে নির্দেশনা অনুযায়ী চালু রাখা প্রতিষ্ঠান কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সঠিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন সুনামির মতো সংক্রমণ ছড়িয়ে পড়ছে। লকডাউন পুরোপুরি কার্যকর না হলে আগামী কয়েক সপ্তাহে নিউ ইয়র্কের মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রস্তুতির জন্য আপনি প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা কোনো রকম গুরুত্ব দিচ্ছি না। যদি রোগীর উৎসমুখ বন্ধ না করেন, রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না নেন, আইসিইউর বেড সংখ্যা যদি আমি এখনকার থেকে 10 গুণ বেশি বাড়াই আর আমাদের রোগী সংক্রমণের সংখ্যা যদি 20 গুণ করে বাড়ে, আপনার পক্ষে সম্ভব না সামাল দেওয়া। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতির প্রথম ধাপ স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্বিতীয় ধাপ সংক্রমিতদের প্রাথমিক চিকিৎসা ও আইসোলেশন, তৃতীয় ধাপে হাসপাতালে আইসিইউ সহ অন্যান্য প্রস্তুতি। এক্ষেত্রে সংক্রমণ রোধে উৎস মুখ বন্ধ করতে না পারলে প্রতিরোধ সম্ভব না বলছেন বিশেষজ্ঞরা। ফিজিক্যাল সায়েন্সে দেখা যাচ্ছে যে রকেটের গতিতে এই সুনামির মতো সংক্রমণটা ছড়িয়ে পড়ছে। এই হার যদি থাকে, ম্যাথমেটিক্যাল অঙ্ক কষে বলে দেওয়া যায় যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে কি অবস্থা একটা হবে, মানে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো অবস্থা হবে। অর্থাৎ মানুষের জায়গা, জীবিত এবং মৃত কারোই জায়গা হাসপাতালে হচ্ছে না। তাহলে আমাকে সর্বাত্মক একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচে যেতে হবে। যে ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচটা অর্থাৎ ঢালাওভাবে সবকিছু বন্ধ করে দেওয়া সর্বশেষ সেই ব্যবস্থা। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, কঠোরভাবে তদারক করা ছাড়া সংক্রমণ প্রতিরোধের বিকল্প নেই। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্ত্রী আমিনা তৈয়বা ও নিজের নামে সোনারগাঁওয়ে রিসোর্ট বুকিং দিয়েছিলেন হেফাজত নেতা মামুনুল। তবে আমিনা তৈয়বা নয়, কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে তিনি সেখানে যান আর নিজের পেশা প্রফেসর উল্লেখ করেন। রয়্যাল রিসোর্ট থেকে পাওয়া নথি এসব তথ্যই দিচ্ছে। এদিকে রিসোর্ট কাণ্ডে সমালোচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হচ্ছে তার পরকীয়ার একাধিক ফোনালাপ। এছাড়া সমকামিতার অভিযোগে মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছিলেন মামুনুল, এমন তথ্য বেরিয়ে আসছে। বিস্তারিত জানাচ্ছেন জসিম জুয়েল। কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রিসোর্টে যাওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মামুনুল উঠে আসছে হেফাজত নেতার একাধিক নারীর সাথে সম্পর্ক থাকার বিষয়টিও। কথা এমনি করতেছে, মনে হয় যে ঘুমায় ঘুমায় কথা বলতেছে। ক্লাসে থাকলে কি হয়েছে, ক্লাসে থাকলে প্রাণ খুলে। পরকীয়া প্রেমের রসালো ফোনালাপের অডিও ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হচ্ছে নানা আলোচনা। কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা মানুষের অধিকার। অধিকার তো আমারটা আপনি হরণ করছেন। সামনে অনেক কিছু বলতে পারতেছেন, মজা নিতেছেন। এসব কথোপকথনের লিংক পেতে ফেসবুকে পোস্টও দিচ্ছেন ব্যবহারকারীরা। আচ্ছা, কি অবস্থা, মানে ফ্রি নাকি না? ওই ওনারা তো আছে না, চলে গেছে? দুলাভাই আজকে সকালে বিদায় হয়েছে, ওনারা তো থাকবে না, ওনারা তো নারী আসক্তির পাশাপাশি মামুনুলের সমকামিতার খবরও বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1994 সালে রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ছাত্র থাকাকালীনই সমকামিতায় জড়িয়ে বহিষ্কার হয়েছিলেন হেফাজত নেতা মামুনুল। এদিকে জান্নাত আরা ঝর্ণার ছেলেও ফেসবুক লাইভ করে আলোচনায় এসেছেন। যখন ডিভোর্স হয়নি, আমিও সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় তো অনেকটি ছোট, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম। তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল। বাবা মার সম্পর্কে ফাটল ধরার নেপথ্যে মামুনুলের ভূমিকাকেই দায়ী করেছে সে। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়ায় দিয়েছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি, ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ একটা সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিয়েছে। 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়ায়ের পর হেফাজত নেতা মামুনুল প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন বলেও মন্তব্য করেছেন অনেকে। জান্নাত আরা ঝর্ণা আর মামুনুলের বিয়ের কাবিনও দেখতে চাইছেন অনেকে, আর তা জনসম্মুখে তুলে না ধরায় সমালোচনাও করেছেন তারা। মামুনুলের বিলাসী জীবন নিয়েও রয়েছে ট্রল।
এদিকে রয়্যাল রিসোর্টের নথি থেকে জানা যায় আসল স্ত্রী আমিনা তৈয়বা ও নিজের নামে বুকিং দিয়ে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে সেখানে যান মামুনুল। রুম ভাড়া ও খাবার টাকা বাবদ ৮,০০০ টাকাও পরিশোধ করেন। আর নিজের পেশায় প্রফেসর উল্লেখ করেন মামুনুল। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় আরো ৫ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৫। দেখছেন দুপুর ২টার ২১শে সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের ৬ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার মরদেহগুলো উদ্ধার হলেও পুলিশের ধারণা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শনিবার। পরিবারের ৬ সদস্যের মধ্যে ২ ভাই অন্য ৪ সদস্যকে গুলি করে মারার পর নিজেরা আত্মহত্যা করে। দীর্ঘদিন ধরে তারা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় আজ আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভোরের দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫। এরই মধ্যে স্বজনদের হস্তান্তর করা হয়েছে মৃতদেহগুলো। এদিকে লঞ্চ ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং BIWTA আলাদা কমিটি গঠন করেছে। রোববার শীতলক্ষা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চ MV হাবিব আল হাসান। ওই সময় ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। শেষ করব দুপুর ২টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। লকডাউনের দ্বিতীয় দিনও ঢিলে ঢালা, অপ্রয়োজনে বাইরে মানুষ, সড়কে যানবাহনের চাপ। বেরিয়ে আসছে হেফাজত নেতা মামুনুলের পরকীয়ার খবর, আছে সমকামিতা সহ নানা অপকীর্তির অভিযোগ। ভারতে বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যে ভোট, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষতা নিয়ে মমতার প্রশ্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় রয়েছে 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।